বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বাংলা অনার্সের ফোর্থ সেমিস্টারের আমাদের ফোর্থ সেমিস্টারের CC8 পেপারে আমরা দেখব যে সেখানে 19 ও 20 শতকের বাংলা কথা সাহিত্য পাঠ্য রয়েছে। তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে মহাশ্বেতা দেবী আধুনিক সমাজ ব্যবস্থার এক জীবন্ত দলিল। তার কথা সাহিত্যের পাতায়, বিশেষ করে গল্প এবং উপন্যাসে তিনি থরে থরে সাজিয়েছেন। বর্তমান যে সিচুয়েশন চলছে বা অবস্থা চলছে সারা বিশ্বে করোনা ভাইরাসের জন্য, কোভিড-19 এর জন্য লক্ষ লক্ষ মানুষ আজকে আক্রান্ত, হতাশাগ্রস্ত। ফলে সারা বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন চলছে। ফলে একদিকে যেমন উচ্চবিত্ত মানুষদের মধ্যে অর্থনৈতিক মুনাফা না পাওয়ার জন্য তারা হাহুতাশ করছেন, তেমনি মধ্যবর্তী মানুষেরা তারা জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অর্থ না পাওয়ার জন্য তারা হাহুতাশ করছেন। ঠিক তেমনি যারা দিন আনে দিন খায়, বুভুক্ষ মানুষ যারা সমাজের মূল বুনিয়াদ, কিছুদিন আগেই বলেছিলেন আমাদের নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ বিনায়ক বাবু, তিনি বলেছিলেন যে গরিবের হাতে টাকা দিতে হবে, টাকা দিলেই তারা সমাজ ব্যবস্থার অর্থনৈতিক বুনিয়াদটা সুদৃঢ় হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কয়েক বছর আগে সম্মানীয় মহাশ্বেতা দেবী তিনি এই দরিদ্র নিরন্ন বুভুক্ষ মানুষদের জন্য তিনি কলম ধরেছেন এবং তার প্রত্যেকটা পাতাতেই তিনি এই সমস্ত অসহায় নিরন্ন মানুষের কথা উল্লেখ করেছেন। ইতিহাস ও সমাজের কাছে দায়বদ্ধতা যার, শিল্পী সত্তার উৎস যিনি আজীবন শোষিত, বঞ্চিত, অত্যাচারিত এবং নিপীড়িত মানুষের পাশে থেকেছেন। লোধা, সাঁওতাল, শবর, সহিস, কিরিবুরু, হরিজনদের জীবনযাপনের জন্য যিনি নিজেকে জড়িয়ে রেখেছেন, তাদের কথা আপামর দেশবাসীর কাছে যিনি শোনাতে চেয়েছেন, তিনি হলেন মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী মানুষ ও শিল্পী হিসাবে সমাজে ও সাহিত্যে বরণীয় ব্যক্তিত্ব রূপে প্রতিষ্ঠা ও সসম্মানে তিনি ভূষিত হয়েছেন। কথা সাহিত্যের দিকপাল মনীষ ঘটক, যুবানাস্য যার ছদ্মনাম, তার মেয়ে ও চিত্র পরিচালক সাহিত্যিক ঋত্বিক ঘটকের ভাইঝি এবং নট নাট্যকার বিজন ভট্টাচার্যের সহধর্মিণী মহাশ্বেতা দেবীর পারিবারিক পরিবেশ ছিল সাহিত্য সাধনা ও প্রতিবাদী চিন্তাভাবনার উৎসমূল। তিনি একাধারে মানিক, সতীনাথ ও তারাশঙ্করের মিলিত রূপ, একই অঙ্গে মানিক, সতীনাথ এবং তারাশঙ্কর। এদিক থেকে তার পরবর্তী সময়ে তরুণ লেখকদের তিনি ছিলেন প্রেরণাস্থল। বিচিত্র বিপুল অভিজ্ঞতা এবং প্রতিবাদী রচনা ও লেখায় তিনি আপামর জনসাধারণকে অনুপ্রেরণা দিয়েছেন, যে কারণে শুধু বাংলা সাহিত্য নয়, জাতীয় সাহিত্য সমৃদ্ধ হতে পেরেছে। আজকে সারা পৃথিবীর যে সমস্ত ভাষা প্রচলিত রয়েছে তার মধ্যে বাংলা ভাষা পঞ্চম স্থানে রয়েছে। সারা পৃথিবীর যত বাংলা ভাষাভাষী মানুষ আছে, আজকে এই করোনা ভাইরাসের দাপটে, এই যে আজকে লকডাউন চলছে, এ জায়গায় দাঁড়িয়ে মহাশ্বেতা দেবীকে আমাদের চর্চার প্রয়োজন। তাই তাদের দৃষ্টিগোচর করবার জন্য, তাদের শ্রবণের জন্য আমি এই মহাশ্বেতা দেবীকে আজকে আমি আলোচনার টেবিলে আনতে পেরেছি। মহাশ্বেতা দেবীর মা ছিলেন ধরিত্রী দেবী এবং তিনিও একজন লেখিকা ছিলেন। তার জন্ম হয়েছিল
বাংলাদেশের ঢাকা শহরে, রাজশাহী, শান্তিনিকেতন, কলকাতার বেলতলায় মহাশ্বেতা দেবী স্কুল জীবন কাটে। তারপর আশুতোষ কলেজ এবং সেখান থেকে শান্তিনিকেতনে তিনি আইএ বিএ পাস করেন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে নিয়ে তিনি এমএ পাস করেন। সালটা ছিল 1963 সাল। ইতিমধ্যে তিনি বিভিন্ন স্কুলে, সরকারি অফিসে, অন্যান্য কাজে নিজেকে তিনি জড়িয়ে ছিলেন জীবিকার জন্য। 1964 সালে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে ইংরেজি অধ্যাপিকা হিসাবে তিনি কাজ শুরু করেছিলেন এবং 1984 খ্রিস্টাব্দে সেখান থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ করেন। তারপর বিভিন্ন সমাজসেবায় ও লেখালেখিতে তিনি নিজেকে নিযুক্ত করেছিলেন। বিশেষ করে আদিবাসীদের কল্যাণমূলক কাজে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তার কাজের জন্য তিনি অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। 1979 খ্রিস্টাব্দে তিনি পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার। 1986 তিনি পেয়েছিলেন ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার। 2006 তিনি পেয়েছিলেন পদ্ম বিভূষণ পুরস্কার। 1966-তে, 1996-তে জ্ঞানপীঠ, 1997-তে ম্যাগসাইসাই, 1998-তে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছিলেন। 1999-তে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও তিনি ডিলিট পেয়েছিলেন। 2005-এ ইতালি থেকে নোনিনো এবং 2007-এ শাক সাহিত্য পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। খগেন্দ্রনাথ সেন সম্পাদিত রংমশাল পত্রিকায় 1939 সালে রবীন্দ্রনাথের ছেলেবেলা তার প্রথম প্রকাশিত রচনা। তার প্রথম মুদ্রিত গ্রন্থ ঝাঁসির রানী 1956। তার প্রথম মুদ্রিত উপন্যাস নটি। তার প্রথম মুদ্রিত উপন্যাস নটি 1957 সালে প্রকাশিত। তার প্রকাশিত উপন্যাস ও ছোট গল্পগুলি আমি ক্রমানুসারে বলে যাচ্ছি। উপন্যাস নটি 1957 সাল, মধুরে মধুর 1958 সাল, যমুনা কি তীর 1958 সাল, তিমির লগন 1959, প্রেম তারা 1959, এইটুকু আশা 1959, বায়োস্কোপের বাক্স 1960, রূপরেখা 1960, তারার আধার 1960, লায়লা আসমানের আয়না 1961, পরম পিপাসা 1961, সামনে তাকাও 1961, অমৃত সঞ্চয় 1962, দিনের পারাবাড়ি 1963, অজানা 1965, বাসস্টপে বর্ষা 1966, কবি বন্ধঘটি গাঞ্জির জীবন ও মৃত্যু, কবি বন্ধঘটি গাঞ্জির জীবন ও মৃত্যু 1966, আধার মানিক 1966, বিপন্ন আয়না 1966, তীর্থ শেষের সন্ধ্যা 1966, দুস্তর 1966, মধ্যরাতের গান 1967, স্বামীর ঘর 1968, মাস্টার সাব 1972, তারপরে আসছি হাজার চুরাশির মা 1381 বঙ্গাব্দ, জন্ম যদি তব 1976, ধানের শীষে শিশির 1976, সাহা 1977, অরণ্যের অধিকার 1977, অপারেশন বসাই টুডু 1978, অগ্নি নির্ভর 1978, সরস্বতীয়া 1979, সুহাগা বসন্ত 1980, নৈরিতে মেঘ 1980, জটায়ু 1980, অক্লান্ত কৌরব 1980, চেট্টিমুন্ডা ও তার তীর 1980, সিধু কানুর ডাকে 1981, বিবেক বিদায় পালা 1983, সালগিরার ডাকে
1983, আশ্রয় 1985, তিতুমির 1986, 20-21, 1986, শ্রী শ্রী গণেশ মহিমা 1987, টেরোডেকাটিল পুরন সহায় ও পিরথা 1990, সতী 1990, ক্ষুধা 1992, গান্ধারী পর্ব 1992 এবং মার্ডারের মা 1992, বেদখণ্ড 1997, 29 নম্বর ধারার আসামি 1998 প্রভৃতি উপন্যাস। তিনি এতগুলো উপন্যাস তিনি রচনা করেছিলেন। অবসর না নিলে, স্বেচ্ছা অবসর না নিলে সার্ভিস থেকে এতগুলো উপন্যাস রচনা করা প্রায় সম্ভব হতো না। লিখেছেন ছোট গল্প সংকলন। ছোট গল্পগুলো আমি আলোচনায় যাচ্ছি। সোডা নয় রূপ নয় 1960, সপ্তপর্ণী 1961, অবিশ্বাস্য 1972, মূর্তি 1979, স্তন ডাইনি ও অন্যান্য গল্প 1979, পাকাল 1983, দৌলতি 1984, ইটের পর ইট 1987, কি বসন্ত কি শরদে 1987, প্রথম পাঠ 1988, ঘাতক 1989, তালাক অন্যান্য গল্প 1992 প্রভৃতি। কিশোর গল্প সংকলন তিনি লিখেছিলেন। তার মধ্যে হচ্ছে গল্পের গরু ন্যাদোষ, হারে রে, বাঘা শিকারী, জাতকের গল্প, মুনেশ্বর প্রভৃতি। মহাশ্বেতা দেবী 20 শতকে 60-এর দশক থেকে তিনি ভিন্ন ধারার কথা সাহিত্য রচনা তিনি পথিকৃৎ ছিলেন। তিনি তার দেওয়া সাক্ষাৎকার অর্থাৎ যখন তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, সেই জ্ঞানপীঠ পুরস্কারের পাওয়ার পরিপ্রেক্ষিতে বর্তমানে সাম্প্রতিক কালের কথা সাহিত্যিক অমর মিত্র তিনি তার একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে মহাশ্বেতা দেবী বলেছেন, আমি আমার লেখার কোনো পূর্বসূরি পাইনি, যেমন দেখেছি তেমন লিখেছি। তার পূর্বসূরি তিনি পাননি। মহাশ্বেতা দেবী জীবনে সাক্ষাৎকার যা তিনি চাক্ষুষ দেখেছেন তাকে তিনি তার উপন্যাসের পাতায়, ছোট গল্পের পাতায় থরে থরে সাজিয়েছেন। আমি যাদের মধ্যে কাজ করি, ক্ষুধা, অবিচার, বঞ্চনা ও শোষণ, তাদের জীবন নিয়ন্ত্রণ করে যা নিয়ে রাজনীতি করতে কিছু মানুষ রাজি, সাহায্য করতে নয়। পরিষ্কার কথা বলেছেন। এখনকার সমাজ ব্যবস্থার সঙ্গে যেটা প্রয়োজন সেটাই তিনি পরিষ্কারভাবে বেশ কয়েক বছর আগে তিনি উল্লেখ করেছেন। তিনি আবার আমি সেটা কোট করছি, বলেছেন আমি যাদের মধ্যে কাজ করেছি। কে বলেছেন? মহাশ্বেতা দেবী। আমি যাদের মধ্যে কাজ করি, ক্ষুধা, অবিচার, বঞ্চনা ও শোষণ তাদের জীবন নিয়ন্ত্রণ করে, যা নিয়ে রাজনীতি করতে কিছু মানুষ রাজি, সাহায্য করতে নয়। বর্তমান লকডাউনে তাই চলছে। হ্যাঁ, স্বীকারোক্তি থেকে উপলব্ধি করতে অসুবিধা হয় না যে তিনি ভিন্ন ধারার ও পথের পথিক, এবং সে কারণেই তিনি বাংলা কথা সাহিত্যের নতুন স্বর আনতে পেরেছেন। সরোজ বন্দ্যোপাধ্যায় তাই যথার্থ বলেছেন, গভীর শ্রমে তিনি সমাজপট ও ইতিহাস সন্ধান করেন, ক্ষুরধার মেধায় তিনি তাকে ব্যাখ্যা করেন, বলিষ্ঠ মানবিকতায় তিনি কাহিনীকে অন্যতম দীপ্তি দেন। বাংলা উপন্যাসের কালান্তরে তিনি এই সুনিপুণ মন্তব্য করেছেন সরোজ বন্দ্যোপাধ্যায়। সময়ে সচেতন ও সাহিত্যিক যে ইতিহাস সচেতন ছিলেন, সময় ও কালকে চরিত্র ও কাহিনী অঙ্কনে ব্যবহার করতে চান, তা উপলব্ধি করা যায় আধার মানিক উপন্যাসের যদি আমরা কিছুটা অংশ তুলে ধরি। আধার মানিক উপন্যাসে মহাশ্বেতা দেবী লিখেছেন, ইতিহাসের মুখ্য কাজই হচ্ছে মানুষের অন্তর্মুখী পুরুষার্থকে বাইরের গোলমাল,
সংগ্রাম সমারোহের আবর্জনা এবং ধ্বংসস্তূপ সরিয়ে জনবৃত্তকে অন্বেষণ করা, অর্থ ও তাৎপর্য দেওয়া, তার তখনই এই ভিতর প্রাণে চোখ মেলার দরুনই অনিবার্যভাবে বেরিয়ে আসে সমাজনীতি ও অর্থনীতি, বেরিয়ে আসতে বাধ্য। কেননা রাজনীতি ও অর্থনীতি শেষ পর্যন্ত রাজনীতির পটভূমি তৈরি করে, তার সিদ্ধি ও সাফল্য এনে দেয়। এই রাজনীতি, সমাজনীতি, অর্থনীতির মানে হলো লোকাচার, লোক সংস্কৃতি ও লৌকিক জীবন ব্যবস্থা। সুতরাং তার লেখাকে বুঝতে হলে চাই সময় জ্ঞান এবং সমাজনীতি, অর্থনীতি, রাজনীতির সঙ্গে মানুষের সংঘর্ষের স্বরূপ সম্পর্কে অবহিত থাকা। তার কথা সাহিত্যের আরও যদি কয়েকটা দিক আমরা আলোচনা করি আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন আমরা যদি দেখি যে তেভাগা আন্দোলন, কোল বিদ্রোহ, সিধু কানুর হুল, তামার বিদ্রোহ, নকশাল আন্দোলন, কেন্দ্র রাজ্য আঁতাত, ভোট সর্বস্ব রাজনীতি, গণতন্ত্রের কুফল এবং সাধারণ ও অন্তর্জ মানুষের অসহায়তা, তাই দরদি ও মরমী কথা সাহিত্য হিসাবে তার প্রতিবাদী বলিষ্ঠ কণ্ঠস্বর তার সাহিত্যে স্বাভাবিকভাবেই প্রতিফলিত হয়েছে। ঝাঁসির রানী প্রকাশিত হয় 1956-তে। লেখিকা এই গ্রন্থ প্রকাশ প্রসঙ্গে বলেছিলেন যে 1950-এ আমরা সপরিবারে বোম্বে গিয়েছিলাম। বিজনের কাজ ছিল। সেখানে আমার বড় মামা শচীন চৌধুরীর বিশাল লাইব্রেরি থেকে সাভারকরের লেখা 1957 নামে বইটি পড়ে ঝাঁসির রানীর জীবন সম্পর্কে আগ্রহ হই। কলকাতা এসে প্রতিষ্ঠিত ঐতিহাসিকের সাহায্য নিয়ে এবং ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে অনেক দিন ধরে টোটাল ওয়ার্কটা করি। তারপর মনে হয় দেখা দরকার সেখানে রানীর স্মৃতি কিভাবে বেঁচে আছে। তখন ছোট্ট ছেলেটিকে স্বামীর কাছে রেখে আমি ঝাঁসি, গোয়ালিয়র ইত্যাদি জায়গায় ঘুরে ঘুরে অনেক উপাদান সংগ্রহ করেছিলাম। তারই ভিত্তিতে লেখা অনিন্দ সৌরভের সাক্ষাৎকার, এটা নেওয়া হয়েছিল 17/8/2009। বলা বাহুল্য লেখিকা এই গ্রন্থে লোকবৃত্তের ইতিহাস সৃষ্টি করতে চেয়েছিলেন। 9টি উপন্যাসের পটভূমি ছিল সিপাহী বিদ্রোহ। এই বিদ্রোহের পটভূমিতে উপস্থাপিত হয়েছে ঝাঁসির তোপখানার হাবিলদার খুদা বক্স ও রাজ পরিবারের নটি মতির প্রেম। একদিকে প্রেম ও রোমাঞ্চের বর্ণনা, অন্যদিকে সামন্ততান্ত্রিক নবাবী বিলাস ও ব্রিটিশ সাম্রাজ্যবাদের শাসন ও শোষণকে লেখিকা উপন্যাসে অঙ্কন করেছেন। ইংরেজ সাহেবদের সঙ্গে গরিব চাষিদের সম্পর্ক, শাসকের বিরুদ্ধে কৃষকদের নাঙল ছেড়ে অস্ত্র তুলে নেওয়া ও লড়াই করার চিত্র এঁকেছেন মহাশ্বেতা দেবী। ফলে উপন্যাসটি শুধু প্রেমের কাহিনী না হয়ে সাধারণ মানুষের জীবন ও জীবিকার ছবি হয়ে ওঠে। তিনি লগন একটি রোমান্টিক নভেলেট, যা বাঙালির উচ্চবিত্ত পরিবারের কাহিনী। উপন্যাসের নায়িকা বাসবী প্রতিবাদ জানিয়েছিলেন তথাকথিত পুরুষতন্ত্রের বিরুদ্ধে। পিতৃ সম্পদের জন্য বাসবীর স্বামী বাসবীকে বিয়ে করে, তাই ট্রেন থেকে ফেলে দিয়ে বাসবীকে হত্যা করে তার স্বামী। তারপর নিখুঁত অভিনয়ে বাসবীর বাড়ির সবাইকে মুগ্ধ করে বাসবীর বোনকে বিয়ে করার উদ্যোগ নেয়। ঠিক তখনই মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে বাসবী তার স্বামীকে খুন করে প্রতিশোধ নেয়। বাসবী যেন পুরুষতন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ।
সেখানে আশাপূর্ণা ও মহাশ্বেতা প্রায় একই মেরুতে। আমরা যাব মহাশ্বেতা দেবীর প্রেম তারা উপন্যাসে। এই প্রেম তারা উপন্যাসে সার্কাসের শিল্পীদের কথা আছে। এই উপন্যাসে সমাজের শোষক ও শোষিতের সম্পর্কটি তিনি নিপুণভাবে তুলে ধরেছেন। সার্কাসের মেয়েদের উপর মালিকের যে নিপীড়ন ও শোষণ, সেই দিকটিকেই লেখিকা উপন্যাসে প্রাধান্য দিয়েছেন। উপন্যাসের নায়িকা প্রেম তারার সার্কাস দলের অন্যতম চরিত্র এবং তার চারপাশে রয়েছে বাঘের আক্রমণে পঙ্গু হওয়া মনোহর এবং সার্কাসে অন্যান্য লোক যেমন গোপী, টিয়া, চন্দন, লালবাবু, শশী, বিমল প্রভৃতি অপ্রধান চরিত্র। সার্কাস দলে যারা খেলা দেখায় এবং অবতরণের কাহিনী তাদের অবতরণের কাহিনী লেখিকা শুনিয়েছেন। 15-16 বছর ধরে প্রশিক্ষণ নিয়ে 7-8 বছরের জন্য বড় দল থেকে তারপর কিভাবে তাদের মাঝারি দল থেকে রাস্তায় নেমে এসে খেলা দেখাতে হয়, সেই বাস্তব তথ্য প্রেম তারার মধ্য দিয়ে লেখিকা ফুটিয়েছেন। বায়োস্কোপের বাক্স অসাধারণ একটি স্মৃতিচারণামূলক উপন্যাস। এক নিঃস্ব মহিলার স্মৃতিচারণা সূত্র ধরে এই উপন্যাসটি আমাদের কাছে ফুটে উঠেছে। সেই পরিবারের বিভিন্ন দিকে স্মৃতির সৌরভে সুরভিত হয়ে উঠেছে বর্ণনার গুণে। আচ্ছা, বাস স্টপে বর্ষা উপন্যাসেও আমরা দেখব মধ্যবিত্ত যুবক যুবতীর প্রেম ও দাম্পত্য জীবনের ছবি সেখানে অঙ্কিত হয়েছে। সিপাহী বিদ্রোহের পটভূমিতে রচিত অমৃত সঞ্চয়। সরাসরি সিপাহী বিদ্রোহের কথা এই উপন্যাসে না থাকলেও সেই সময়ের মন্দ ইংরেজদের প্রলোভনে নিম্নবিত্ত মানুষের যে দুর্দশার কথা লেখিকা দেখিয়েছেন। কিভাবে অভাবের তাড়নায় ঘরের মানুষই টাকার লোভে, চাকরির লোভে ঘরের মেয়েকে ইংরেজদের হাতে তুলে দিয়েছে। উপন্যাসে চিত্রিত হয়েছে ভবানী শঙ্করের দুর্বার অতৃপ্ত প্রেমাবেগ, জীবনের নানা অভিজ্ঞতার সমৃদ্ধ ব্রিজদুলালির কথা, যোদ্ধার বৈদ্যনাথ ও কৃষক অনন্তের কাহিনী। ইংরেজের আশ্রয় থেকে নিষ্ঠুর আশ্রয়দাতাকে হত্যা করে চম্পা এবং ব্রিজদুলারি বেঁচে যায়। আমরা দেখব এইটুকু আশা উপন্যাস মহাশ্বেতা দেবীর। সেখানে আমরা দেখতে পাবো এখানেও রয়েছে বিরোধিতা, স্ববিরোধিতা ও আকাঙ্ক্ষার ব্যর্থতার কাহিনী। উপন্যাসে সুধীর ও বলাইয়ের বন্ধুত্বের মধ্যে শ্রমিক মালিকের দ্বন্দ্বের আভাস থাকলেও শেষ পর্যন্ত উপন্যাসটি গুরুত্ব পেয়েছে সুধীরের দাম্পত্য জীবনের কথা। আধার মানিক উপন্যাসের কথা তো আগেই আমরা আলোচনা করে নিয়েছি। এবার আমরা যাব কবি বন্দঘাটি গাজীর জীবন ও মৃত্যু উপন্যাসে। চুয়াড় সমাজের এক কবির মাধ্যমে ওই সমাজের আকাঙ্ক্ষার স্বরূপকে ব্যক্ত করেছেন লেখিকা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কবি বন্দঘটি লেখা হয়েছিল 16 শতকের পটভূমিতে। 16 শতক খুবই গুরুত্বপূর্ণ। তার 100 বছর আগেই ইউরোপে রেনেসাঁস হাজির হয়েছিল। ইতিহাস আর সাহিত্য পড়ে আমার বিশ্বাস আমাদের ভারতে সেই অর্থে রেনেসাঁস এসেছে কিনা কেউ ভাবিনি। আমি অর্থাৎ মহাশ্বেতা দেবী মনে করেন, একদিকে শ্রী চৈতন্য, তারপর তুকারাম, নানক, মহারাষ্ট্রে একনাথ, এরা এবং আমাদের বাউল বৈষ্ণবেরা একটা মহান ভাবনা প্রতিষ্ঠা করলেন। কারোর মন্দিরে বা মসজিদে যাবার দরকার নেই, যে যেখানে আছে সেখান থেকেই যদি ঈশ্বরের নাম করে সেটা ঈশ্বরের কানে পৌঁছায়। আর জন্য মন্দিরে যেতে হবে না, মসজিদে যেতে হবে না। এখন যেমন করোনা ভাইরাসের চিকিৎসার জন্য মন্দির মসজিদে না গিয়ে বিজ্ঞানের দ্বারস্থ হতে হয়েছে এবং বিজ্ঞানই তার পথ দেখাচ্ছে এবং আগামী দিনে এটা এই বিজ্ঞানের সুফল ফলবে এবং সবকিছু
লোপাট হয়ে আমরা সুন্দর জীবনযাত্রায় ফিরে আসতে পারবো। সেরকম ভাবেই তার পরিকল্পনা মহাশ্বেতা দেবী করেই গেছেন। এই ভাবনায় প্রাণিত হয়ে তিনি আমাদের কাছে মহান। তিনি সে চৈতন্য ওই বন্দি ঘটি একজনকে নিয়ে বন্ধ ঘটি একজনকে নিয়ে লেখা, সে যেভাবেই হোক কিছু লেখাপড়া শিখেছিল এবং তার কবি হওয়ার ইচ্ছা হয়েছিল, সে নিজেকে সেভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু তার পরিচয় জানার পর রাজা তাকে মেরে ফেলার নির্দেশ দেন। হাজার চুরাশির মা। হাজার চুরাশির মা জনপ্রিয় রাজনৈতিক উপন্যাস। জনপ্রিয় রাজনৈতিক উপন্যাস। বাংলার 20 শতকের 70 দশকের উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপটে উপন্যাসটি রচিত। উপন্যাসটির উৎস সম্বন্ধে তিনি নিজেই জানিয়েছেন, এসবই আমি চোখের সামনে ঘটতে দেখেছি। কে দেখেছেন? মহাশ্বেতা দেবী। আমি তখন চুটিয়ে গল্প লিখছি। সেই সময় দুটি ছেলে এসে আমায় বলেছিল, আমাদের কথা কে আর লিখবে, আমরা শহরের রাস্তায় এভাবে মরছি। নকশাল আন্দোলনের প্রতি আমি সহানুভূতিশীল ছিলাম, এখনো আছি। উপন্যাসটি আরম্ভ করার আগে কেবল 2 দিন এদের কথা মনে মনে ভেবেছিলাম। যখন দুর্ভিক্ষ হয়েছিল তখন সে বিষয়ে লিখিনি, কিন্তু নকশাল আন্দোলন চোখের সামনে ঘটতে দেখেছি। রাজনৈতিক তত্ত্ব আমি কোনোদিনই বুঝিনি, তার ভালো মন্দ ঠিক ভুল তাও আমাদের বিচার্য বিষয় নয়। আমি দেখেছি একজন সুস্থ শিক্ষিত যুবক জানে সে যদি স্লোগান লেখে তাহলে তাকে মৃত্যুবরণ করতে হবে, সে কথা জেনেও সে স্লোগান লেখে। তারা ভোটের রাজনীতিতে বিশ্বাস করে না, ব্যক্তিগত ক্ষমতা দখলও করতে চায় না। অগ্নিযুগের পর এমন আত্মোৎসর্গের ভাব এবং ডেডিকেশন যুবকদের মধ্যে কখনো দেখেছি বলে আমার মনে পড়ে না। আমি রাজনীতি সত্যি বুঝি না, এ সমস্ত দেখেছি একজন মানুষ হিসাবে। এক অরাজনৈতিক মার সেই তরুণ প্রজন্মকে বুঝবার চেষ্টা হলো হাজার চুরাশির মা উপন্যাস। লেখাটি শারদীয় প্রসাদ পত্রিকায় ছাপা হয়েছিল। শুনেছি সে বছর পূজা সংখ্যাটি সব জেলের ভিতর চলে গিয়েছিল। এই উপন্যাসের আলোচনা প্রসঙ্গে শঙ্করলাল ভট্টাচার্য বলেছিলেন, রাজনীতি, জেল জীবন, লাল ফিতে, সমাজের উদাসীনতা ইত্যাদি বিষয়গুলো আমার সহপাঠীদের অনেকেই পরিবারের সমস্যা। তখন মহাশ্বেতা দেবী সেই সব কাহিনী প্রকাশ করলেন যত্ন সহকারে। এক ঋজু কৌতূহলী মন দিয়ে তিনি প্রথমে চমকে দেয়, পরে বশ করে, তারপর তার অনুরাগী করে। তিনি হলেন মহাশ্বেতা দেবী। কিন্তু কখনো আমরা বড় একটা আঁচ করতে পারিনি যে আমাদের জঙ্গলে পলাতক নকশাল বন্ধুদের মতো তিনি অচিরে প্রবেশ করবেন লোধা, সবর ইত্যাদি আদিবাসী এবং বন্ধকি শ্রমিকদের জগতে। লকডাউনের পিরিয়ডে এই সমস্ত মানুষদের বর্তমানে যে কি অসহায় অবস্থা তা চোখে না দেখলে যেমন প্রকাশ করা যায় না, কিছুটা উপলব্ধি করা যায় মহাশ্বেতা দেবীর উপন্যাসগুলো ওই সময় যদি আমরা পড়ি। সেই পরিপ্রেক্ষিতেই আজকে এটা আলোচনা বলা যেতে পারে। আমরা দেখব যে এই যে কান্না, বুক ফাটা কান্না, অসহায় নিরন্ন বুভক্ষ মানুষদের বুক ফাটা কান্না আর সংখ্যাতত্ত্ব নিয়ে নয়, এক টাঙ্গি, কুড়ুল, শাবল বা তীরের মতো ভাষা আর সেই সঙ্গে এক ভুবন রহস্যময় কাহিনী ও উপকথা নিয়ে মধ্যবিত্ত সমাজ নিয়ে চালু রোমান্টিক গল্প গাছার একেবারে ভিন্ন পথের উপন্যাস গল্প সেসব, যার চেহারা চরিত্র
ইংরেজিতে যাকে বলে ফবল, সেই রকম আমরা দেখতে পাই এই মহাশ্বেতা দেবীর কথা সাহিত্যের পাতায় পাতায়। কলকাতার উচ্চবৃত্ত সমাজে স্বার্থ সর্বস্ব ভোগ কেন্দ্রিক জীবনে বীতশ্রদ্ধ হয়ে উপন্যাসের নায়ক ব্রতী যোগ দিয়েছিলেন নকশাল আন্দোলনে। ব্রতীর মা সুজাতার একক শোক কাহিনীর মূল উপজীব্য। ব্রতী চ্যাটার্জির বাবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তার মা সুজাতা তার স্বামীর লাম্পট্যকে মেনে নিতে পারে না। সুজাতা মনে করে এই সমাজে উচ্চবিত্তরা অর্থের বিনিময়ে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে, তারা সুবিধাবাদী। তাই সেই জীবন সুজাতা মন থেকে মেনে নিতে পারেনি। জেদ করে চাকরিতে ঢুকেছে নিজেকে এসব থেকে সরিয়ে রাখার তাগিদে। সে ব্রতীর জন্মের পর থেকে অপেক্ষা করেছে কবে ব্রতী বড় হয়ে এদের কাছ থেকে সরে যাবে। সুজাতার বিদ্রোহ সমাজ ও সংস্কারের বিরুদ্ধে। তাই স্বামী তাকে পঞ্চমবার মা হওয়ার জন্য অনুরোধ করলেও তা প্রত্যাখ্যান করে। চাকরি ছাড়তে বললে রাজি হতে চায় না। অনুষ্ঠান সন্ধ্যায় স্বামীর কৈফিয়তের রীতিমতন জবাব দিতেও পিছপা হয় না। ব্রতী বরাবরই প্রতিষ্ঠান বিরোধী। সে তার লাঞ্ছিত মায়ের জন্য কিছু করতে চায়, সহানুভূতি দেখায় তার দরিদ্র উদ্বাস্ত বন্ধুদের জন্য। এই ভালোবাসাই তাকে উদ্দীপ্ত করে লাম্পট পিতাকে ধিক্কার জানাতে এবং নকশালপন্থীর হাত থেকে রক্ষা করবার জন্য। গরিব উদ্বাস্তু পরিবারের ছেলেদের বাঁচাতে ব্রতীর জীবন বিসর্জনকে তার পরিবার কলঙ্কজনক অধ্যায় বলে ভাবে। ব্রতী নকশাল এই ব্যাপারটা তার পরিবারের কাছে এমনি লজ্জার যে ব্রতীর মৃতদেহ মর্গে পড়ে আছে এ খবর পেয়ে তার বাবার একমাত্র দুশ্চিন্তা কিভাবে ব্যাপারটিকে চাপা দেওয়া যায়। অথচ ব্রতীর বন্ধু সমুর গরিব বাবা ছেলের আগে প্রাণ দেবার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এই বৈপরীত্য মূল্যবোধের আর এই দুয়ের মাঝখানে সুজাতার মাতৃহৃদয়কে উন্মোচিত করেছেন লেখিকা। হাজার চুরাশির মা উপন্যাস আলোচনা প্রসঙ্গে সরোজ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, বহু হৃৎপিণ্ড উপড়ে দেওয়া ঘটনার প্রত্যক্ষতা এই দশকে অনিবার্য হয়ে উঠেছিল। সংকল্পের জ্যায় বদ্ধ উত্তেজনা, নিক্ষিপ্ত তীরের ভ্রষ্ট লক্ষ্য, নিরুপায়তা, ছিন্ন মস্তা আদর্শের আত্মনাশা অভিযান, সর্বোপরি বৃহত্তর এলিট তথা বুদ্ধিজীবী সমাজের সতর্ক সুবিধাবাদী নীরবতা ও রাষ্ট্রশক্তির ধূর্ত বুদ্ধির নৃশংসতা সব মিলিয়ে এই দশকে সৃষ্টি হয়েছিল মেঘার্থ মৌন। হয়তো অধিকাংশ ক্ষেত্রে এই মৌনের ভ্রুকুটির সামনে ভয় খেয়েই অথবা তার সম্মুখীন হতে না চেয়েই 70-এর দশকে বাঙালি লেখকের আত্মমগ্নতার চর্চাও সামনে বেড়ে চলেছিল। কেউ কেউ ভয় পায়নি, তারা অন্তত ভগ্নাবশেষ নিয়েও নড়াচড়া করেছেন। সেই সময়কে, সেই সময়ের সমস্যাকে, সেই সময়ের যন্ত্রণাকে নির্ভর করে শিল্পজনিত নৈবর্তিকতায় মহাশ্বেতা দেবী তার 1084 মা উপন্যাস
উপস্থাপিত করেছেন। 1979-তে মহাশ্বেতা দেবী সাহিত্যে একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। যে উপন্যাসটির জন্য, সেই উপন্যাসটি হচ্ছে অরণ্যের অধিকার। 1975 সালে ধারাবাহিকভাবে বেতার জগৎ পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল। পরে তা পরিমার্জনা সহ 1977-এ গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসটির জনপ্রিয়তা যথেষ্ট ছিল। বইটি হিন্দি, গুজরাটি, মারাঠি, রাজস্থানী, ওড়িয়া, অসমিয়া ইত্যাদি ভাষায় অনুদিত হয়েছিল। 1084 মা উপন্যাসটি হিন্দি ও বাংলা সংস্করণ বহু বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হিসাবে গৃহীত হয়েছে। এই গ্রন্থের উৎস সম্পর্কে লেখিকা নিজেই জানিয়েছেন, 1972-73 সালে প্রয়াত চিত্র পরিচালক শান্তি চৌধুরী আমাকে K.S. সিং রচিত ডাস্ট স্টর্ম অ্যান্ড হ্যাঙ্গিং মিস্ট বইটি পাঠিয়ে দেন। অনুরোধ জানান বিরসা মুন্ডাকে নিয়ে কিছু লিখতে। শান্তি চৌধুরীর অনুরোধে সুরেশ সিং এর বই পড়ে ফেলার পর উল্টোরথ কাগজে বোধহয় একটি ছোট্ট লেখা লিখে ফেলেছিলাম। উপন্যাস লেখার ইচ্ছেটা থেকেই যায়। তারই ফলশ্রুতি বেতার জগৎ কাগজে ধারাবাহিক অরণ্যের অধিকার উপন্যাস প্রকাশ। উপন্যাসের ভূমিকায় লেখিকা জানিয়েছেন, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিরসা মুন্ডার নাম ও বিদ্রোহ সকল অর্থেই স্মরণীয় ও তাৎপর্যময়। এদেশের যে সামাজিক ও অর্থনীতির পটভূমিকায় তার জন্ম ও অভ্যুত্থান, তা কেবলমাত্র এক বিদেশি সরকার ও তা শোষণের বিরুদ্ধে নয়, একই সঙ্গে এ বিদ্রোহ সমকালীন ফিউডাল ব্যবস্থার বিরুদ্ধে। এ সমুদায় ইতিহাসের বিবেচনা ভিন্ন। বিরসা মুন্ডা ও তার অভ্যুত্থানের যথার্থ বিবেচনা অসম্ভব। অরণ্যের অধিকারকে কেন্দ্র করে 1899 থেকে 1900 সালে সংঘটিত মুন্ডাদের বিদ্রোহ উল-গুলান একটি ঐতিহাসিক ঘটনা এবং এই ঐতিহাসিক সত্যের নিরিখে অরণ্যের অধিকার রচিত। শুধু বিদ্রোহ নয়, মুন্ডাদের উল-গুলানের পেছনে প্রায় 100 বছর ব্যাপী সর্দারদের মুলুকুই লড়াই, তামার পরগনার বিদ্রোহ, পালামো বিদ্রোহ, সোনারপুরের বিদ্রোহ প্রভৃতি এই উপন্যাসে স্থান লাভ করেছে। তাই উপন্যাসের বিষয় প্রসঙ্গে ইতিহাসের ভিত আমাদেরকে মেনে নিতেই হবে। সর্দারদের মুলকুই লড়াই, খুক্কাট্টি গ্রাম ও জমির অধিকার ফিরে পাওয়া মুন্ডাদের বিদ্রোহ, যার কথা উপন্যাসে বর্ণিত, মুলকুই লড়াই ধিমা ধিমা চলতে লাগলো। 1831 থেকে 32 সালে মুন্ডা বিদ্রোহের নাম ছিল কোল বিদ্রোহ। সেই বিদ্রোহে বীরসিংহ মুন্ডার ঠাকুরদা চালকার সমেত 22টা গ্রামের মানকিদারি হারায়। এছাড়া রয়েছে বিরসার বিদ্রোহ, তার বন্দী হওয়া, বিচার ও শান্তি পাওয়ার ঘটনা, যা ইতিহাসের ভিত্তিকে সুদৃঢ় করে। বিরসার এই উল-গুলানের প্রেক্ষাপটে রয়েছে মুন্ডাদের আশ্রয় ও জীবিকার প্রশ্ন। তাই লেখিকা উপন্যাসে লিখেছেন, মুন্ডার জীবনে ভাত একটা স্বপ্ন হয়ে থাকে। মুন্ডার জীবনে ভাত একটা স্বপ্ন হয়ে থাকে। বর্তমান করোনা ভাইরাসের আমলে লকডাউনের পিরিয়ডেও মুন্ডার জীবনে ভাত একটা স্বপ্ন হয়ে থাকে। লেখিকা মহাশ্বেতা দেবীর ভবিষ্যৎবাণী আজকে অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। কোনো না কোনোভাবে ভাত বিরসার জীবনকে নিয়ন্ত্রণ করেছে। কে বলেছে? মহাশ্বেতা দেবী। বেশিরভাগ সময়ই বিরসার যে উদ্ধত ঘোষণা, মুন্ডা শুদ্ধাঘাটও খাবে কেন, কেন সে দিকুদের মতো ভাত খাবে না, বিরসা মনে করে
অরণ্যের অধিকার কৃষ্ণ ভারতের আদি অধিকার। বিরসা শুনেছিল অভিমানে অবুঝ, দরিদ্র, নিঃস্ব এবং শুষ্ক স্তন্য মুন্ডা জননীর মতো কাঁদছিল অরণ্য। মুন্ডারা বিরসাকে ভেবেছিল ধরতি কাব্য তাদের ভগবান। তারা বিরসার নেতৃত্বে বিদ্রোহ করেছিল এই কারণে যে তাদের জীবন থেকে মহাজন, বেনে, যোদ্ধার, জমিদার, হাকিম, আমলা, থানা এবং বেঠ বেগারির পাষাণ ভার নেবে যাবে। বিরসার মরণকে মুন্ডারা মরণ ভাবতে পারেনি। তারা ভেবেছে উলগুলানের শেষ নাই, বিরসার মরণ নাই। উপন্যাসের গঠনশৈলী এবং রচনা রীতি বৈচিত্র্যময়। বন্ধু, আমরা আসছি মহাশ্বেতা দেবীর অগ্নিগর্ভ উপন্যাসে। অগ্নিগর্ভ উপন্যাসে মহাশ্বেতা দেবী লিখেছেন, শোষিত নির্যাতিত মানুষ, তাদের প্রতি সংবেদী মানুষই আমার লেখার প্রধান ভূমিকায় স্থান নিয়েছে। স্বাধীনতার 31 বছরে আমি জল, জমি, ঋণ, বেঠ বেগারি কোনোটি থেকে দেশের মানুষকে মুক্তি পেতে দেখলাম না। অসাধারণ কথা বলেছেন মহাশ্বেতা দেবী। যে ব্যবস্থা এই মুক্তি দিল না, তার বিরুদ্ধে নিরঞ্জন, শুভ্রা, সূর্য সমান ক্রোধী আমার সকল লেখার প্রেরণা, বলেছেন মহাশ্বেতা দেবী। 1970-এ নকশাল আন্দোলন, পূর্ব পশ্চিম পাকিস্তানের যুদ্ধে ভারতের ভূমিকা, এ দুটি পরস্পর সংযুক্ত ঘটনায় বিদ্রোহ দমনের যে কাহিনী এই উপন্যাসে স্থান লাভ করেছে। অক্লান্ত কৌরব উপন্যাসটি লেখিকা শাসক দলের শোষণ ও অত্যাচারকে তুলে ধরেছেন। ভূমিকায় লিখেছেন, সবাই এ রেজিমে বেজায় খুশি, যথেষ্ট মুনাফা লড়া চলছে, যথেষ্ট মস্তানি চলছে, যথেষ্ট দাম বাড়ানো চলছে, কালোবাজারির ঢালাও কারবার চলছে। এরপরেও রেজিমের পতন কে চাইবে, কেন চাইবে, সামন্ত ভেবে খায় না। চেট্টি মুন্ডা এবং তার তীর প্রথম প্রকাশিত হয় বাংলাদেশ থেকে বিচিত্রা পত্রিকায়। পরে 1980-তে কলকাতা থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসের কাহিনী সূত্র প্রসঙ্গে স্বনামধন্য লেখিকা মহাশ্বেতা দেবী বলেছেন, চেট্টি মুন্ডা এবং তার তীর কাহিনীর সূত্র পালামৌ জেলার এক অখ্যাত আদিবাসী অঞ্চলে মেলা উপলক্ষে তীর খেলা দেখতে যাওয়া। সেখানে এক বৃদ্ধ তীরন্দাজ হতেন প্রধান বিচারক। সবাই বলতো তার তীর মন্ত্রপুত। চট্টি মুন্ডার চরিত্রটির মধ্যে এই দক্ষ তীরন্দাজের ব্যাপারটি আছে। অবশ্যই বাকিটি মিলবে না, তবে এই অঞ্চলের ঘটনাবলীও সত্যানুগ। বলা বাহুল্য, উপন্যাসটি লেখিকার অভিজ্ঞতার আকর গ্রন্থ। চেট্টি নদীর নামে চট্টির নাম। মহাশ্বেতা দেবী চট্টিকে গান্ধী বলে মনে করতেন, কারণ সে শান্ত অহিংস আন্দোলনের পূজারী ছিলেন। মহাশ্বেতা দেবী রচনা সমগ্র গ্রন্থের ভূমিকায় শঙ্করলাল ভট্টাচার্য লিখেছিলেন যে চট্টি মুন্ডা এবং তার তীর উপন্যাসে একই সঙ্গে একটি মানুষ, তার সমাজ, একটি আন্দোলন, দীর্ঘ ব্যাপ্তি, একটি সময় এবং এই সময়ের রাজনীতি, উত্থান পতন ও অবক্ষয়ের বিশ্লেষণী বৃত্তান্ত। কিন্তু
বৃত্তান্তের বিবরণের ঢং হলো একের পর এক যন্ত্রণা, জ্বালা যন্ত্রণাকে উন্মোচন করা। গোটা উপন্যাস জুড়ে মুখের মিছিল, ঘটনার প্রবাহ অজস্র রং রূপ রেখায় ক্রমাগত প্রস্ফুটিত, যেন কোনো ম্যাজিক লেস্টার্ন। উপন্যাসের গঠন শৈল তীক্ষ্ণ এবং যথার্থ। সিধু কানুর ডাকে, সালগিরার ডাকে দুটি উপন্যাসে আমরা পাই সাঁওতাল বিদ্রোহের কথা। 1854 থেকে 46 সালে সাঁওতাল বিদ্রোহের পর্যায়ক্রমে এই উপন্যাস দুটিতে স্থান পেয়েছে। সিধু কানুকে অনেকে গুন্ডা, ডাকাত, ভাবত, কিন্তু লেখিকা তাদের মহান দেশনেতা এবং বিদ্রোহী হিসাবে দেখেছেন। সুরজ গাগরাই উপন্যাসে হো বিদ্রোহের কথা এবং টেরোড্যাকটিল, পূরণ, সহায় ও পীর্থা রথ আকার উপন্যাসে বিখিয়াদের কথা লিখেছেন। বয়সই খয়সই অন্তস্থ আকার বিখিয়াদের কথা লিখেছেন। সশক্ত উপন্যাস লিখেছেন আদিবাসী জীবনের সঙ্গে দীর্ঘ পরিচয় ও প্রশাসনের বঞ্চনার অভিজ্ঞতা থেকে। বিবেক বিদায় পালা উপন্যাসে চৈতন্যের সময়টাকেই তিনি সেখানে উল্লেখ করেছেন। চৈতন্যকে নয়, তার বদলে এক বামন বটু উপন্যাসের নায়ক হুসেন শাহী বাংলার সমাজের শোষিত নগ্ন ভয়াল রূপটাকে তিনি সেখানে উপস্থাপিত করেছেন। অন্যদিকে আমরা দেখব যে টেরোড্যাকটিল পুরাণ সহায় পীর্থ উপন্যাসে নতুন শিল্পরীতিকে গ্রহণ করেছেন মহাশ্বেতা দেবী। সেখানে আমরা দেখব অলৌকিকতার উপাদানকে বাস্তবতার পটভূমিতে মাননীয় লেখিকা উপস্থাপিত করেছেন। মধ্যপ্রদেশের পীর্থা নামে এক আদিবাসী গ্রামে এক অলৌকিক সংবাদ ভেসে ওঠে যে জীবন্ত প্রাগৈতিহাসিক প্রাণীর আবির্ভাবকে কেন্দ্র করে তা তদন্ত করতে উপস্থিত হয় পূরণ সহায় নামে এক সাংবাদিক। সে উপলব্ধি করে সত্যিই সেখানে প্রাগৈতিহাসিক প্রাণী বা টেরোড্যাকটিল এর আবির্ভাব ঘটেছে। জনজাতি গোষ্ঠীর মানুষেরা তার মধ্যে দেখেছেন নিজেদেরই পূর্বপুরুষদের সম্মিলিত আত্মাকে। তাই জনজাতির মানুষেরা তাদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য ওই প্রাণীকে সুরক্ষিত করতে চায়, আবার নতুন করে জেগে ওঠার জন্য। শ্রী শ্রী গণেশ মহিমা। বর্তমানে গণেশ পূজার সময়, অথচ এখন লকডাউনের ফলে মানুষের মধ্যে দুর্বিষহ জ্বালা যন্ত্রণা, অথচ মহাশ্বেতা দেবী বেশ কিছু বছর আগে তিনি এই শ্রী শ্রী গণেশ মহিমা উপন্যাসটি পাঠক সমাজকে উপহার দিয়েছেন। হরিজনদের প্রতি বর্ণ হিন্দুদের অত্যাচারের কথা, জমিদারদের ধনী কর্মচারীর বাড়িতে যে শিশুপুত্রের জন্ম হয় তাকে গণেশ দেবতার অবতার হিসাবে প্রচার করা হয়, তাকে পালন করার জন্য হরিজন নারী লক্ষ্মীমাকে নিয়োজিত করা হয়। শেষ পর্যন্ত সেই গণেশ ভগবানকে হত্যা করে হরিজনরা কুসংস্কার থেকে এটা এখানে যে তুলি হবে মাথার উপরে দিকে তুলে দেখা যাবে। শ্রী শ্রী গণেশ মহিমা উপন্যাসটিতে আমরা লেখিকা মহাশ্বেতা দেবীর বর্তমান সমাজের হরিজনদের প্রতি
বর্ণ হিন্দুদের অত্যাচারের কাহিনী, অকথ্য নিপীড়নের কাহিনী চূড়ান্ত দক্ষতার সঙ্গে তিনি পরিস্ফুটিত করেছেন। শেষ পর্যন্ত গণেশ ভগবানকে হত্যা করা হয়েছে। আমরা দেখব সেখানে জমিদারের ধনী কর্মচারীর বাড়িতে যে শিশুপুত্রের জন্ম হয় তাকে গণেশ দেবতার অবতার হিসাবে প্রচার করা হয়। তাকে পালন করবার জন্য হরিজন নারী লক্ষ্মীমাকে নিয়োজিত করা হয়। শেষ পর্যন্ত সেই গণেশ ভগবানকে হত্যা করে হরিজনরা কুসংস্কার থেকে নিজেদেরকে উত্তীর্ণ করে। রবীন্দ্রনাথের প্রথম পূজার মাধব হতে হয় না তাদের। বেদখণ্ড উপন্যাসে বেদ ও শবরদের জীবনের কাহিনী ওতপ্রোতভাবে তিনি উল্লেখ করেছেন। অরণ্য নির্ভর আদিবাসী শবররা কিভাবে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা শিকার হয়েছিল তার বাস্তব রূপ বেদখণ্ড। ক্ষুধা উপন্যাসে নিম্ন বর্ণের দরিদ্র খেটে খাওয়া নারীদের সংঘবদ্ধ রূপের পরিচয় আমরা পেয়ে থাকি। এই উপন্যাসে প্রতিবাদ উঠেছে ধনীর বিরুদ্ধে দরিদ্র নয়, উচ্চ বর্ণের বিরুদ্ধে নিম্ন বর্ণের লড়াই। 1992-তে লেখা গান্ধারী পর্ব উপন্যাসে 70 দশকের নকশাল আন্দোলনের কথা পুনরায় চিত্রিত হয়েছে। আবার 29 নম্বর ধারার আসামি উপন্যাসে বিরিজা খাসি ওরফে বিরিজ পারাহির লড়াইয়ের প্রসঙ্গ তিনি এনেছেন। বিরিজ কনস্টেবলের চাকরি ছেড়ে নিজেদের সমাজের জন্য লড়াই করেছে। এদিক দিয়েই লেখিকা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাবো এই উপন্যাসের পাতায় পাতায়। মহেশ্বেতা দেবী তার উপন্যাসের চরিত্রগুলির মধ্যে উপন্যাসের পাতায় পাতায় ইতিহাস, ভূগোল, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি প্রভৃতি ভারতবর্ষকে যে কোনো বিষয়ে এই সময় ও সমাজ সচেতন শিল্পীর লেখনীতে তিনি উদ্ভাসিত করেছেন, ফুটিয়ে তুলেছেন, যা বর্তমান সমাজের পক্ষে একান্ত সময়োপযোগী। আরেকদিন সময় করে মহেশ্বেতা দেবীর ছোট গল্প বিষয়ে আলোকপাত করব। আজকে মহেশ্বেতা দেবীর উপন্যাসের মধ্যে যে ছোট প্রশ্নগুলো আমাদের প্রয়োজন এবং খুবই উপযোগী ছোট প্রশ্নগুলো, শর্ট কোশ্চেনগুলো, সেগুলো আমি একটু আলোচনা করে নিচ্ছি। মহেশ্বেতা দেবী শান্তিনিকেতনের স্মৃতিচারণ রয়েছে কোন বইতে? উত্তর আমি বলে দিচ্ছি, আমাদের শান্তিনিকেতন 2001 সালে প্রকাশিত, ছিন্ন পাতার ভেলায় 2006। মহেশ্বেতা দেবীর প্রথম লেখা কোনটি? রবীন্দ্রনাথের ছেলেবেলা 1940, আর রবীন্দ্রনাথ ঠাকুর 1940 সালেই মারা যান। মহেশ্বেতা দেবীর প্রথম লেখা কোন পত্রিকা প্রকাশিত হয়? রং মশাল। মহেশ্বেতা দেবীর প্রথম জীবনী গ্রন্থ ঝাঁসির রানী 1955। মহেশ্বেতা দেবীর প্রথম জীবনী গ্রন্থ কোন পত্রিকায় প্রকাশিত হয়? দেশ পত্রিকায় 1955 সালে। মহেশ্বেতা দেবীর ছদ্মনাম কি ছিল? সুমিত্রা দেবী। সুমিত্রা দেবীর ছদ্মনামে মহেশ্বেতা দেবী কোন পত্রিকায় লিখতেন? ভারত পত্রিকায়। মহেশ্বেতা দেবী কোন পত্রিকা সম্পাদনার কাজে নিযুক্ত হয়েছিলেন? 1979 সালে বর্তিকা পত্রিকা। মহেশ্বেতা দেবী কোথায় সাংবাদিক হিসাবে যোগ দেন? যুগান্তরে 1982-84 সালে, 82-84। মহেশ্বেতা দেবীর প্রথম উপন্যাস নটির পটভূমি। মহেশ্বেতা দেবীর নকশালবাড়ি আন্দোলনের পটভূমিতে রচিত উপন্যাসের নাম হচ্ছে
1084 মা মহাশ্বেতা দেবীর কোন উপন্যাসটি সাহিত্য একাডেমি পুরস্কার পায়? অরণ্যের অধিকার। ঔপনিবেশিকদের বিরুদ্ধে সংগ্রামের ইতিবৃত্ত পাওয়া যায় মহাশ্বেতা দেবীর কোন উপন্যাসে? তিতুমির 1984। মহাশ্বেতা দেবী রচিত দুটি গল্পের নাম দ্রৌপদী ও শিকার। মহাশ্বেতা দেবী সমগ্র সাহিত্য রচনার জন্য কোন পুরস্কার পান? ফরাসি সরকার কর্তৃক অফিসার অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স সম্মানে তিনি ভূষিত হয়েছিলেন, যা আন্তর্জাতিক সম্মানে তিনি ভূষিত হয়েছিলেন। মহাশ্বেতা দেবীর যে কয়েকটা বড় প্রশ্ন আসতে পারে একটু আলোচনা করে দিচ্ছি। মহাশ্বেতা দেবীর কথা সাহিত্যে, বাংলা কথা সাহিত্যে মহাশ্বেতা দেবীর অবদান, এটা বড় কোশ্চেন আসতে পারে, হতে পারে। আর মহাশ্বেতা দেবীর ইতিহাসের বিষয়বস্তুগুলো যে বর্তমান সমাজ ব্যবস্থার উপযোগী সে বিষয়ে আলোকপাত করা, এরকম ধরনের একটা প্রশ্ন হতে পারে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মহাবিদ্যালয়ের, দেশপ্রাণ মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ ডক্টর শ্রীবিকাশ জানাম মহোদয়কে, এবং আমি ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি আমাদের বড়বাবু নন্দদুলাল বারিক মহোদয়কে, এবং আমাদের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি অভিরূপ সিনহাকেও আমি সম্মান জানিয়ে, সমস্ত সহকর্মীদের ভালোবাসা জানিয়ে